জয়ের পথে সঙ্গে সুজয়। Kindness should be the natural way of life and not the exception. Kindness should be the natural way of life and not the exception. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 448তম 448th এপিসোড 448th উইক এবং আজকের সপ্তাহে আমার অতিথি বিশিষ্ট অভিনেত্রী শ্রাবণী ঘোষ। নমস্কার শ্রাবণী, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা হাই নিউজে জয়ের পথে সঙ্গে সুজয় দেখেন কিংবা হাই নিউজে সোশ্যাল হ্যান্ডেলসে দেখেন কিংবা আমার অথবা প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সোশ্যাল হ্যান্ডেলসে জয়ের পথে সঙ্গে সুজয় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। শুনতে থাকুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কন্যা, 7 rules of first rule, have a vision or a dream। বলে স্বপ্ন দেখতে হবে, তাহলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সো ইউ হ্যাভ টু কিপ অন ড্রিমিং। দি সেকেন্ড রুল says stop caring about the opinion of others। নিজে বিশ্বাস করি, নিজে এথিক্যালি ঠিক আছে কিনা, নিজের কাজ নিজে পছন্দ করি কিনা, নিজেকে নিজে পছন্দ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট হোয়াট দ্য আদার্স টেল অ্যাবাউট ইউ। দি থার্ড রুল অফ সাকসেস, ভীষণ ক্লিশে, অনেক সপ্তাহে হয়তো বলছি, বাট ইট রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। As a management professor, I keep on telling that success comprises of hard work and luck, but harder you work, luckier you are. The fourth rule of success, improvement is always possible. প্রত্যেক মুহূর্তে আমরা নিজের থেকে বেটার করে তুলতে পারি। So improve and keep on working on it. The fifth rule of success, don't fear failure. I define success as not how many times you how much you go up, but how many times you get up on your feet while you fail. So don't fear failure. If you are in the path of pursuing something, failures will come, but you have to overcome that. The sixth rule of success, cultivate selflessness. বলা সহজ, করা টাফ, কিন্তু you have to do that if you want to get empowered really to reach the position where you will be respected by all. So cultivate selflessness. সাপ্তাহিক সাফল্যের সপ্তম 7 rule, the শেষ rule, the 7th rule is always give everything you have got. In order to get everything, you have to give everything. You have to submit everything, and then only আমরা সাফল্যের চাঁদের পাহাড়ে পৌঁছে যেতে পারবো। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতীতের সাফল্যের ডকুমেন্টেশন। আজকে আমার অতিথি শ্রাবণী ঘোষ। Shravani is working in serial film theatres for the last 16 years. She has participated in Olympic theatre. She had a short-length cinema selected in Cannes Festival, which is named Being Human. She has worked for Hollywood Bengali film, performed for Hindi theatre in different states of India, and she has won beauty pageant shows previously. বাকিটা আমরা শ্রাবণী থেকে প্রশ্ন উত্তরে শুনে। শ্রাবণী, আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? হ্যাঁ, একদম। পড়াশোনা কোথায়? পড়াশোনা আমি সেন্ট জনস ডায়োসিসে পড়াশোনা করি। স্কুল, কলেজ? হ্যাঁ, স্কুল, সাউথ ক্যালকাটা কলেজ। আমি ওখানে প্রাইভেটে পড়তে হয়েছিল কারণ আমি তখন প্রেগনেন্ট হয়ে গেছিলাম, বিকজ আমি বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। তো সেই জন্য ভাবলাম পড়াশোনাটা কিভাবে আমি কন্টিনিউ করব, তো সেই জন্য আমাকে প্রাইভেটে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হয় এবং তারপরে বেশ অনেকটা পথ চলার পর, সেটা কি বলবো কারণ যেহেতু পড়াশোনার প্রশ্ন, তখন আমি স্কলারশিপ পাই স্পিচ অ্যান্ড ড্রামা ইউনিভার্সিটি অফ লন্ডনের, বা থিয়েটার নিয়ে পড়াশোনা, যেটা ব্রিটিশ কাউন্সিল থেকে আমি পাই। তো বাইরে গিয়ে তো পড়াশোনা করা সম্ভব হয়নি কারণ অনেক টাকা পয়সার ব্যাপার। থাকাটা বা পড়াটা হয়তো পেয়ে যেতাম, কিন্তু যাওয়া আসা প্লাস ছেলে ছোট, তাই আমি এখানেই পড়াশোনা করি, অনলাইনে পরীক্ষা দিই। দিয়ে তারপর আমি আমার কেরিয়ারটা তার আগে থেকেই শুরু করেছিলাম অভিনয়, কিন্তু ওটা আমার একটা গিফট ছিল, গিফট ফ্রম গড, স্কলারশিপ, which empowered you, I can do it, exactly. এই যে তোমাকে তো এখন লোকে যারা চেনে অভিনেত্রী হিসেবেই চেনে, তো ডু ইউ ফিল যে এই যে বেসিক যে পড়াশোনা করেছো, স্কুলে পড়েছো, তারপর তোমার কি বলে, তুমি কলেজে যাওনি কিন্তু প্রাইভেটে পড়েছো, তারপর তুমি চান্সটা পেয়েছিলে, অল দ্যাট হ্যাজ গিভেন ইউ দ্য ডিসিপ্লিন দ্যাট ইউ that is helping you today in your profession? একদম ভীষণভাবে, কারণ এতটা গ্যাপের পর আমি তো প্রায় 30 বছরের পর কেরিয়ার শুরু করি।
সেটা মানে বাই গডস গ্রেস অর ডিসগ্রেস যাই হোক না কেন, একটা ভীষণ ক্যালামিটির মধ্যে আমি আমার কেরিয়ার শুরু করি, যেটা একদম আনপ্রেডিক্টেবল ছিল। আমি কোনোদিন ভাবিনি আমি অভিনেত্রী হব, এবং মানে খুব মজা করি তখন, মন খারাপে মজাটাকে নিজেকে না তৈরি করতে হয়েছে ভেতর থেকে। এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন দেখছিলাম টিভিতে রোজগারে গিন্নি হচ্ছে বা আরও সব খেলাগুলো ছিল না, তো ওগুলোতে আমি সেই চিঠি লিখে লিখে পার্টিসিপেট করি। এবং ওখানে যে ডিরেক্টররা ছিল ওই খেলাগুলো খেলানোর জন্য, তারাই আমাকে বলে যে তুমি গান করতে পারো, নাচ করতে পারো, অভিনয় কেন করো না? বললাম অভিনয় তো ইম্পসিবল। বলছে তুমি কথা বলতে পারো, তুমি নিউজ অ্যাঙ্কারিং কেন করো না? তো আমি ভাবলাম এটা কি পারবো আমি করতে। তখন আমি ইনস্টিটিউশনে ভর্তি হই, NITS এ, দীনেন গুপ্তর ইনস্টিটিউশনে। তো সেখানেও ওই লাখটা কাজ করেছিল, এই জন্য লাখটা বলছি। তারপর আমি 1-1.5 মাসের মধ্যেই কিন্তু একটা চ্যানেলে, খুব নাম করা একটা নিউজ চ্যানেলে আমি নিউজ পড়ার সুযোগ পেয়ে যাই, এবং তারপর আমি অ্যাঙ্কারিংয়ের সুযোগ পেয়ে যাই। একজন খুব ভালো ডিরেক্টরের হাতে আমি কাজ শিখি অ্যাঙ্কারিংয়ের। এবার এটা যখন করছি তখন আমাকে ইনস্টিটিউশন থেকে বলছে যে তোর এক্সপ্রেশন ভালো, অভিনয় কর। আমি বলছি এবার অভিনয়, আমি তো কিচ্ছু জানি না অভিনয়। বলছে তুই কর না। এবার ক্লাস করাতে এসছি ওই 1-1.5 মাসের মধ্যে দেবাংশু সেনগুপ্ত, উনি আজ আর পৃথিবীতে নেই। তো আমি সবসময় লাস্ট বেঞ্চার ছিলাম, ভীষণ টকেটিভ, ওই জন্য পেছনেই বসতাম, যা হয় আর কি, দুষ্টু। তো তখন কিন্তু আমার প্রায় বয়স 30, মানে 28-29 এরকম। 1.5 মাসের মধ্যে আমাকে দেবাংশু বললো সিরিয়াল করবি? বললাম সিরিয়াল আমি পারবো, NT1-এ চলে আয়। আমি তো সেই গুটি গুটি পাই NT1-এ, সেই আমার জার্নি শুরু। এবং অদ্ভুতভাবে ওই সময়টা আমি কোনোদিন ভুলবো না। NT1-এ যখন গেছি, দেবাংশুদার ধূপছায়া হচ্ছে, ওখানে জয়েন করলাম। তার পাশের সেটে কুরুক্ষেত্র হচ্ছে, ওরা বলেছে এই মেয়েটা নতুন এসে, ঠিক এখানে জয়েন করলাম। তারপর আবার আরেকটা সিরিয়ালে ডিডি বাংলায় চলছে, সেখানে স্বপন ঘোষালের একটা সিরিয়াল, সেকেন্ড লিড প্রায় বলা যেতে পারে। 3 রকম চরিত্রে এক NT1-এর মধ্যে, এবং এরম হয়েছে বেলাগুলো না ভাগ হয়ে যেত, এখানে করে আবার মেকআপ একটু চেঞ্জ করে ওখানে। এবং ওইটা আমাকে যেটা হেল্প করেছিল প্র্যাকটিস। আমার মানে অভিনয় না ভীষণ প্র্যাকটিসের জিনিস, ওটা মানে শেষ হয় না যে আমি 100টা সিনেমা করে নিলাম বলে যে আমি আবার, আমার এখনো মনে হয় 16 বছর পরেও যে আমার মনে হয় প্রত্যেক দিন শেখা। তো এইভাবে না আমার অভিনয়ের জার্নিটা শুরু হয়। আমি কেন তোমায় জিজ্ঞেস করলাম যে যারা আসে, ধর 448তম এপিসোড তো, এবং প্রায় কিছু না ওই করোনার সময় হয়তো আমরা রিপিট করেছিলাম 20-22টা এপিসোড, মানে 450 জনের ওপর অতিথি হয়েছে। তো আমাকে তো লোকে দেখেই এটা করতে, আমার ছাত্র, আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর ইনস্টিটিউট হিসেবে কাজ করি অনেক বছর। লোকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমার তো এটা করতে ভালো, আমি এটা করি। কেউ কারো অভিনয় করতে ভালো, গান করতে কেউ ভালো তবলা বাজায়। তো আইসে যে দেখো আমি এত লোকের সাথে, সফল লোকের সাথে কথা বলি, সবাই কিন্তু বলছে বেসিক এডুকেশনটা খুব দরকার। সো দ্যাটস ইট। তাই জন্য প্রত্যেকদিন আমি এই প্রশ্নটা করি, হাউ মাচ ইজ বেসিক এডুকেশন রিকোয়ার্ড ফর ফুলফিলিং এনি ডিজায়ার্স। এবং পরে আমি, তুমি হয়তো খেয়াল করোনি, আমি একটি খুব অত্যন্ত পপুলার সিরিয়াল করি, খড়কুটো বলে, লিনাদির হাউসে, ম্যাজিক মোমেন্টসে। তারপরে লোকের ধারণা হয় যে আমি, আমাকে বললেই সিরিয়ালে চান্স পাওয়া যায়। তো প্রথমে আমি বলি সেটা নয়, 1 নম্বর। আর একটা বলি, দেখো আমি খড়কুটো করতে গিয়ে অনেক বড় বড় অভিনেতাদের সাথে আমি গ্রিন রুম শেয়ার করেছি, এবং আমি দেখেছি যে এই প্রফেশনটা ভেরি আনসার্টেন। সুতরাং আজকে সার্চ সিরিয়াল চলছে, কাল সুতরাং তোমরা যখন মানে একটি ছেলের কথা বেশিরভাগ মনে হয় কম্পিউটার সায়েন্সে পড়তো 3rd ইয়ার, আমি যখন কম্পিউটার সায়েন্স পড়তাম ভালো চাকরি জোগাড় করলাম, দেন তুমি তো অভিনয় কোনো ট্রেনিং নাও, একটু নিয়ে তার কতটা ভালো লাগে তারপর ইউ গো ফর। তুমি জানো at the end of the day তোমার ভাত ডালটা আছে। এবার তোমাকে জিজ্ঞেস করি, তাই জন্য তোমায় প্রশ্নটা করেছিলাম, তুমি যখন পড়ছো, তুমি বললে অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, তার সাথে অভিনয়টা কি করে এলো? অভিনয়টা কি করে এলো, ওই যে আমি বললাম হঠাৎ করে না, মানে সব দরজাগুলো যখন একটা টাইমে জীবনের বন্ধ হয়ে যায়, তখন আমি বিশ্বাস করি একটা ইউনিভার্সাল ফোর্স হেল্প করে আরেকটা দরজা খোলার জন্য। আমার মনে হয় এই আমার টলিউড যে আমাকে, মানে আমিও তো মারাও যেতে পারতাম, অভিনয় আমাকে প্রাণ দিয়েছে, আমাকে অক্সিজেন দিয়েছে, আমাকে অর্থ দিয়েছে। আমি যেহেতু সিঙ্গল মাদার, আমার বাড়ির গ্রসারি থেকে আমার ছেলের স্কুলের মাইনে, আমার গ্ল্যামার সব কিছু মেনটেন করেছে এই টলিউড। হ্যাঁ, হয়তো হতে পারে যে আমি মার্সিডিজ চড়ি না বা কিন্তু আমার মনে হয় বেসিক একটা জীবন ধারণ করতে গেলে যেটা দরকার সম্মানের সাথে এবং হার্ড ওয়ার্কের সাথে, সেটা আমাকে একজন অভিনেত্রী হিসেবে সেই প্রতিষ্ঠা আমি পেয়েছি।
কাজের তো শেষ নেই, সবসময় যে অস্কার পেলেই সেটাকে প্রতিষ্ঠা বলা হবে তা তো নয়। এবং প্রত্যেক দিন এই এত ভালো ভালো ডিরেক্টর, এত ভালো ভালো অ্যাক্টরদের সাথে কাজ করার সুযোগ প্রত্যেক দিন, স্টেজ পাই, থিয়েটার, আমি একটা অত্যন্ত ভালো থিয়েটার করি, মনীষ মিত্র ডিরেক্টর, তত্ত্বাবধানে উরুভঙ্গম। এটা তো মানে আমাদের প্রায় 108টা শো করে ফেললাম, তো প্রত্যেক দিন শেখা, মানে আবার 110তমে যখন উঠবো তখন কিন্তু বুকটা কাঁপবে, মানে পারবো তো, একই জিনিস কিন্তু। তো এই ক্রিয়েটিভ জায়গা তো অনেক দুঃখ ভুলে থাকা যায়, অনেক অনেক। তাই অভিনয়টা না শুধু আমার ব্রেড অ্যান্ড বাটার নয়, অভিনয়টা হচ্ছে আমার প্রাণ, আমার বেঁচে থাকার রসদ। একটা অ্যাক্টরকে তো বসেও থাকতে হয়, এবং সেটাই স্বাভাবিক, তাহলে তো মনন তৈরি হবে না। প্রত্যেক দিন যদি দৌড়োয় 365, ভাবারই সময়টা পাবে না। সেই সময়টা ভাবতে ভালো লাগে, আচ্ছা আমি এই কাজগুলো করেছি, বা অন্যের কাজ দেখি, সেটা পৃথিবীর অন্যান্য ভাষা হতে পারে, ভীষণ ইন্সপিরেশন। অভিনয় শিল্পীর যে মন তৈরি হয় সেটা কিন্তু কাজ করতে করতে, শুধু কিন্তু গোপনে হয় না, ওটা তৈরি করে। কারণ ইন্সপিরেশন মানে কিরকম, আমাদের প্রশংসাটাও পেতে হবে, তা নাহলে কিন্তু ক্রিয়েশন হয় না। প্রশংসাটা না ভীষণ দরকার, পজিটিভ। একজন আর্টিস্টকে বুঝতে হবে যে আমাকে নেগেটিভের ভেতর দিয়েও যেতে হবে, কারণ ভুল করলে তো বলবেই, ডিরেক্টর তো মাস্টার মশাইয়ের মতো বকে, তাই না? তাই দুটোর কিন্তু ওই যে প্রশংসা না একটা জীবনের ওষুধের মতো, তো সেইটা না ওই সময়, হ্যাঁ ওইটা মনে হয় আমাকে ইউনিভার্স মনে হয় ওটা গিফট করেছে আমাকে, মনে হয় ওই সময় তোমাকে সার্ভাইভ করতে সাহায্য করেছে। তাই অভিনয়টা শুধু আমার জন্য অভিনয় না, এটা আমার জন্য সার্ভাইভাল। প্রথম ব্রেক এবং প্রথম দিনের অভিজ্ঞতা যদি শেয়ার করো। প্রথম ব্রেক হচ্ছে ফার্স্টেই, আমি না কোনো ছবি দিয়ে প্রথম ব্রেক পাইনি, মানে হয় না ওয়াক ইন করতে হবে বা কিছু, ওই যে বললাম দেবাংশুদা একদম ভগবানের মতো এসে আমাকে বললো সিরিয়াল করবি, হ্যাঁ ক্লাস করতে করতে অভিনয়, তখন আমি অ্যাক্টিং ক্লাস করছি, গেছি প্রথম দিন। এবং যেহেতু আমি নিউজ চ্যানেলে নিউজ পড়তাম, তো ধূপছায়াতে একটা ক্যারেক্টার ছিল, বলে এটা পুরোটাই ওই নিউজ রিডারেরই ক্যারেক্টারটা যাবে তোর, ঠিক আছে, কিন্তু টানা যাবে। তো আমি জানি নিউজ রিডার আমি তো পারবোই, একদম ঠিক নিউজ যেরকম চেয়ার টেবিল সাজানো থাকে গিয়েছি আমি, কোনো ব্যাপার নেই। এবার আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, বেশ এতটা চাং ডায়ালগ, মুখস্থ করতে তো অসুবিধা নেই কারণ অভ্যেস আছে সেটা। তো গেলাম কখন, সকাল 10টায় বলেছে, 10টায় গেছি, দেখছি ডাকছে, তখন তো অভিজ্ঞতা নেই যেরকম 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকতে হবে, আর তখন এরকম 10 ঘন্টার টাইমিং ছিল না, রাতে 3টে অবধি 2:30 অবধি শুটিং হতো। আমি ভাবছি ডাকছে না, তাহলে কি আমাকে বাদ দিয়ে দেবে? যখন সন্ধ্যে 6টা বাজলো, লাঞ্চ টাঞ্চ দেখলাম খেতে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, সবাই এসে জিজ্ঞেস করছে নতুন মেয়ে এসে, নতুন নতুন নতুন, এরম যেরকম হয় আর কি। আমি তো খুব এক্সাইটেড, আমি তো বেশ কনফিডেন্টের সাথে দেখলাম, সেজেও বেশ কোট ফোট পরে দিয়েছে, খুব সুন্দর লাগছে, খুব কনফিডেন্টের সাথে গেলাম, মুখস্থ জর্জর। সকাল 10টা থেকে যদি 6টা অবধি একটা চাঁদ পড়া হয়, বসলাম টেবিলে ভীষণ কনফিডেন্ট, দেখলাম হালকা আলো জ্বলছে, বসলাম। দেবাংশুদা হয়েছে তোর তৈরি? আমি হ্যাঁ হয়ে গেছে দেবাংশুদা, ঠিক আছে, আমি ফাটিয়ে দেবো আজকে, দেখিয়ে দেবো আজকে। হ্যাঁ, দেখলাম পটপট করে চতুর্দিকে একটা লাইট জ্বলে উঠলো, যে লাইটগুলো জ্বললো, 2জন কি 3জন ছিল মানে রুমটার মধ্যে, হ্যাঁ, তারপর দেখলাম 6জন 7জন 8জন 10জন, আমি না ফার্স্ট লাইন জাস্ট ভুলে গেছি কি বলতে হবে আমার, কিন্তু মানে পুরো ব্ল্যাঙ্ক। তখন আবার লাইটগুলো অফ করলো, বলে একবার পড়ে নে, পড়ে নিলাম, না ঠিক আছে। এবার চাং যাচ্ছে, ভুল হলো, কাট, এরম করে মোটামুটি 10-12 বার তো এনজি দিয়েছি, জানি না তারপর কি করে যখন জুড়ে টুড়ে বাড়ি, আচ্ছা শুটিং কমপ্লিট, হ্যাঁ ওইটুকুনি পাচ্ছিল আমার, শুটিং কমপ্লিট, বাড়ি চলে গেছি। ভাবছি দেবাংশুদাকে ফোন করবো, 10টা 10:30, এত রাত্রে কি ফোন করা ঠিক হবে একজন, তাও ফোন করে দিয়েছেন, দেবাংশুদা আমি কি খুব খারাপ করেছি, আর ডাকবেন না না আমাকে? বলছে তুই না পারলে তোকে আমি ছাড়তাম না, তোর ঘুমিয়ে পর, কাল তোর ডেট আছে, দেখবি ফোনে চলে যাবে তোর, তখন ওই হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেজ চলে যাবে। আমি না পরের দিন ঠাকুরকে ডাকতে যেন পারি। এবার এইভাবে না জার্নিটা শুরু হয় আর কি, এটা আমার ফার্স্ট ডে। আমরা না একদম প্রথমার্ধের শেষে চলে এসেছি, আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি বলি মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে, এবং যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত বিলিয়নিয়ার্স লাইক বিল গেটস কিংবা এলন মাস্কও ফেরত পাবে না। তো আমরা প্রার্থনা করি যে তোমার আগামী দিন অনেক ভালো হোক, প্রফেশনালি পার্সোনালি, কিন্তু স্টিল টিল ডেট এনি মোমেন্ট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার কারণ হচ্ছে হাই নিউজের একটা ওটিটি আছে হাই নেক্সট বলে, আমি দেখেছি যে 30 মিনিটের ইন্টারভিউ খুব কম লোক দেখে, কিন্তু এটা যদি ছোট ছোট করে দেওয়া হয় লোকে অনেক শুন দেখে। তার মধ্যে আমার এই 7 রুলস থাকছে, আমার মোটিভেশনাল গল্প বলি শায়রি, তার মধ্যে এই মোমেন্টসটা থাকছে, এনি মোমেন্ট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দি রেস্ট অফ ইউর লাইফ? মোমেন্টস অনেক রয়েছে, মানে অনেক চেরিশ করার মতো মোমেন্ট রয়েছে। মোমেন্ট যেটা পার্টিকুলার মোমেন্ট আমি ধরতে পারবো না এই মুহূর্তে, কিন্তু অনেকটা চলার পর
একটা পয়েন্ট এসছে যখন আমার ছেলে বড় হয়ে গেছে এবং ছেলেকে দেখলাম ভীষণ প্রাউড ফিল করছে যে মা তাকে বড় করেছে এবং মা একজন শিল্পী। এটা তো পার্টিকুলার কোনো ডেট হয় না। Right, right. এবং এখন যেটা হয় মানে বড় হতে হতে এখন যখনই কোনো কাজে বেরোই আমার ছেলে আমাকে বলে বেস্ট অফ লাক, মানে আজকেও তাই। আলাম বাবা আজকে তো অভিনয় করতে যাচ্ছে না, যে ইন্টারভিউ দিতে যাবো, বলছে হ্যাঁ বেস্ট অফ লাক, ইউ মেড ইট। তো আমার কাছে না মানে এভরি মোমেন্ট ইজ চেরিশিং, কিন্তু এই পুরো জার্নির যে মোমেন্টটা, Excellent. হ্যাঁ এইটা আমার কাছে ভীষণ। ব্রিলিয়েন্ট আনসার। 448তম এপিসোড, 450 ওপর অতিথি, সমস্ত অতিথির মোমেন্টস কিন্তু ডিফারেন্ট, অলমোস্ট ডিফারেন্ট। আর আজকে শ্রাবণীর এই মোমেন্টটা তো প্রথমবার এরকম, জার্নি উইথ এ ডিফারেন্স। চলেছি প্রথমার্ধ একদম শেষে একটা গল্প বলে যাব ব্রেকে, যেরকম প্রত্যেকবার বলি। হিন্দিতে একটা কাহাবত আছে, বলছে বুढ़ापे में काया, बुढ़ापे में काया, अंधेरे में छाया और जाने के टाइम माया कभी साथ नहीं छोड़ता, साथ नहीं देता। আমরা ভাবি যে প্রার্থনা করব, কিন্তু কি প্রার্থনা করব, প্রার্থনা কিসের করা যায়। একটা ছোট্ট গল্প বলছি। অনেক দিন আগে ওই গুরুকুল ছিল না, গুরুমশাই বসে আছেন একটা তক্তার ওপর, নিচে ছাত্রছাত্রীরা বসে আছে প্রার্থনা করছে। অনেক দিন বাদে ছাত্ররা অবজার্ভ করেছে যে গুরুজি কোনোদিন প্রার্থনার সময় তার ঠোঁট নাড়ে না, তাহলে উনি কী প্রার্থনা করেন, কী চান ঠাকুরের কাছে। একদিন সাহস করে একটি ছেলে হাত তুলেছে। তো গুরুজি বলেছেন বলো কি, বলেছে তুমি বলো যে স্যার আপনার তো গুরুজি আপনি তো, আমরা সবাই প্রার্থনা করি, আমরা তো সবার দেখেছি যে ঠোঁটটা একটু নড়ে, কিন্তু আপনি তো কোনো নড়েন না, আপনি তো এত পাথরের মতো বসে থাকেন, তাহলে আপনি কি কিছু প্রার্থনা করেন না, মানে আপনার কি কিছু চাওয়ার নেই? গুরুজির প্রশ্নটা খুব ভালো লেগেছে। বলছে জানো সবই শেখা, জীবনে তো বলে না যতদিন বাঁচি ততদিন শিখি। আমি একবার এক রাজার দরবারে গেছিলাম, রাজপ্রাসাদে ঢোকার আগে দেখছি একটা স্থূলকায় একজন ভিখারি দাঁড়িয়ে আছে। রাজা তখনও ঢোকেননি, রাজা ঢুকবেন। ভিখারির অবস্থা এত খারাপ যে আমার দেখে মনে হচ্ছিল যে কোনো সময় পড়ে যাবে, কিন্তু চোখ দুটো চকচক করছিল। আমার কিরকম একটা ইন্টারেস্ট লাগলো, আমি দাঁড়িয়ে রইলাম রাজা আসার জন্য, রাজা প্রবেশের জন্য। রাজা প্রবেশের সময় হঠাৎ করে সেই ভিখারির চোখে পড়লো। তখন ভিখারিকে জিজ্ঞেস করলো যে তুমি কি চাও, তোমার প্রার্থনা কি আমার কাছে? ভিখারি বলল আপনি রাজা ধীরাজ, আমি আপনার সাবজেক্ট, আপনি আমাদের সকলের খেয়াল রাখেন, আমি আপনার কাছে দাঁড়িয়েছি, আপনার কাছে এসে দাঁড়ানোটাই আমার প্রার্থনা, বাকিটা আপনি বুঝে নেবেন, আমার কোনো প্রার্থনা আপনি যা বুঝতে পারবেন সেটাই আমার প্রার্থনা। দ্যাট স্টোরি এন্ডস দেয়ার। গুরুজি বললেন ওটা আমার জীবনে একটা পরম শিক্ষা। আমি বুঝলাম যে প্রার্থনায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনার জন্য সময় দেওয়াটাই প্রার্থনা। আমি যদি ভগবানের কাছে সময় দিতে পারি তাহলে উনি আমাকে দেখে আমার অবস্থা এবং আমার প্রবলেম, আমার কি দরকার সব নিজে বুঝে যাবেন। সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা আমরা সব কিছু করার সময় পাই, শুধু ঈশ্বরকে ডাকার সময়টা মানে প্রার্থনা করার সময়টা কাট করে কি করে ছোট করা যায়, বাকি কিন্তু পুরো সময়টা দিই। সুতরাং দ্য স্টোরি এন্ডস, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যখন আমরা প্রার্থনা করব আমরা সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করব। সেই সমর্পণে তিনি বুঝে যাবেন আমাদের কি দরকার এবং তিনি যেটা আমাদের দরকার সেটা নিশ্চয়ই দেবেন। যদি কোনোটা সেটা আমাদের আঘাতও লাগে, মনে হবে সেই আঘাতটা নিশ্চয়ই আমার প্রাপ্য ছিলই বলে উনি দিয়েছেন। ইজি টু সে, ডিফিকাল্ট টু ফলো, বাট এটাই কিন্তু সত্যি। তাই জন্য বলি না যে আমার অফিসের ঘরে একটা লেখা আছে যেটা রোজ দিন আমি দেখি এবং প্রণাম করি, গিভ ইয়োর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন, গিভ ইয়োর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইয়োর প্রবলেমস। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয় এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 448তম 448th এপিসোড, 438তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি বিশিষ্ট অভিনেত্রী শ্রাবণী ঘোষ। শ্রাবণী, তোমাকে তো মানে এই অভিনয় হিসেবে লোকে চেনে, অ্যান্ড আমি বলি যে যদি পার্সোনাল লাইফ
যে ব্যক্তিত্ব আছে তিনি শেয়ার করেন, হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে আফটার অল তো আমরা ফ্যামিলি থেকেই আসি, অ্যান্ড ফ্যামিলি যেরকম তো ছেলের কথা বললে মানে আর একটু ডিটেলে, যে ফ্যামিলি ঠিক থাকলে প্রফেশনও অনেক পারসিউ করা অনেক ইজি হয় আর কি। সো জাস্ট লিটল অ্যাবাউট পার্সোনাল লাইফ যতটা তুমি শেয়ার করতে চাও। আমি খুব ছোটবেলায় বাবা মার যেহেতু- কথা বলে দিয়ে দিই। হ্যাঁ, বাবা মা, আমি লাহাবাড়ির মেয়ে, খুবই বনেদি পরিবারের মেয়ে, নিজের ইচ্ছেতে বিয়ে করি এবং বিয়েটা মোটামুটি 10-12 বছর অবধি টিকেছে। তারপরে আমাকে বাধ্যই আমি ছেলেকে নিয়ে আলাদা হতে, এবং আমাদের ডিভোর্স হয়ে যায়। প্রায় 18-20 বছর তো আমি একাই ছেলেকে একাই মানুষ করেছি। বাবা মা সাপোর্ট তো ডেফিনেটলি পেয়েছি, এবং অদ্ভুতভাবে আমার সবকিছুই না প্রিডিস্টাইন থাকে। আমার মা, আমার দিদিমা ভীষণ শৈল্পিক মানুষ। বাবা কি করতে? বাবার ব্যবসা ছিল, আচ্ছা। গ্যাসের মানে গ্যাস লাইটের ব্যবসা ছিল, অল ওভার কলকাতায় জ্বলতো গ্যাস লাইট। বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ওয়ার্ক। আমাদের জয়েন্ট ফ্যামিলির ব্যবসা ছিল, মানে আমাদের বাড়িতে তখন 30 জন লোক একসাথে, মানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কাকা জ্যাঠা সবাই। তো একা হওয়ার পরে যেটা হয়, আমি ওই সাপোর্টটা পেয়েছি, আমার প্রফেশনাল সাপোর্টটা অদ্ভুতভাবে পেয়ে গেছি, যেহেতু আমি শিল্পী হবার পথে আস্তে আস্তে নিজেকে মানে তৈরি করতে শুরু করি। মায়ের সাপোর্ট পাই, ভাইয়ের সাপোর্ট পাই। ছেলে তখন ছোট, কিন্তু ছেলেকেও না আমি ওই অ্যাটমসফিয়ারের মধ্যে বড় করেছি। এবার আমার সাথেই তো সব জায়গায় যেত, ধরো যেখানে আমি থিয়েটার প্র্যাকটিস করি, বা ধরো শুটিংয়ে হয়তো যেত না, কোনো অনুষ্ঠানে যেত, এবং ও না ওইভাবে বড় হয়েছে। তো ওর ওই মননটা তৈরি হয়েছে, আর্টিস্টিক যে মনটা ওইটা তৈরি হয়েছে। আর একা আমার কোনো ব্যাকগ্রাউন্ড তো ছিল না, আমাকে সবটাই নিজেকে করতে হয়েছে টলিউডে এসে, মানে আমার অভিনয় জগতে। ইন্সপিরেশনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, সেইটা আমি পেয়েছি। বাকি লড়াইটা একেবারেই নিজের এভরিডে যে লড়াই। ডিভোর্সের পর? হ্যাঁ, একদম, মানে একেবারেই ডিভোর্সের পর। তার আগে মানে জিরো, মানে ভাবতেই পারিনি। ওই বললাম না, সব জানলা দরজাগুলো বন্ধ হলে আরেকটা হয়তো এটাই হবার ছিল। হ্যাঁ, ভীষণ স্ট্রাগলিং, মানে অদ্ভুত ভাবে। আমি কেন বলি অভিনয়টা আমাকে প্রাণ দিয়েছে, যেখানে শ্বশুর বাড়িতে এত তিরস্কার, সবকিছু করার পরেও তিরস্কার বলতে মানে দেখুন, এতটা পার্সোনাল লাইফটা আমি বলতে পারবো না। আমার এক্স হাজবেন্ডকে নিয়ে বলা ঠিকও নয়, কারণ এক্স্যাক্টলি আমার ছেলের তো বাবা, তাই আমি চাই না সেটা নিয়ে বলতে, বিকজ ইটস ওভার। এবং বাই গডস গ্রেস আমার ছেলে ভালোভাবে মানুষ হয়েছে, আমি ভালোভাবে। ছেলে চাকরি করে, প্লাস ওর নিজস্ব একটা ইভেন্ট হাউস রয়েছে, যেটা আছে মিউজিকে, ক্যালকাটা ক্যাকোফনি। এই কদিন আগে অ্যাকোয়াটিক প্রোগ্রাম হয়ে গেল, অ্যাকোয়াটিকাতে সমস্ত সারা ভারতবর্ষের শিল্পীরা এসে গান করে গেল, এবং এটাও ক্লাস 10 থেকে না নিজে তৈরি করেছে। ঠিক আছে, ও দোলনাতে পড়তো। দোলনাতে পড়তো। তো সুতরাং আমার পুরো বাড়িটাই ওই আর্ট অ্যান্ড কালচার নিয়ে বড় হয়েছে। আর পার্সোনাল লাইফে কেন ডিভোর্স হয়েছে, আমি মানে আমি এই একটা জিনিস, আমি কোনো মানুষকে খারাপ বলবো না, তার কারণ হচ্ছে আমি আর কিছু না পাই, আমার সন্তান তো পেয়েছি। ঠিক আছে, এত ভালো একটা সন্তান, আমি নিজে মা হয়েই বলছি, কারণ আমার মানে একা অনেক ডিফিকাল্টিস পেরোতে হতো। বাই গডস গ্রেস ইজ গুড, আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে, আমার জীবনটা এনজয় করতে সাপোর্ট করেছে, আমার কাজে সাপোর্ট করেছে। এখন আমার ইন্সপিরেশন ও। ঠিক আছে, ওর জন্য আমি ওর দিকে তাকিয়ে বেঁচে গেলাম এই যাত্রায়। তো সুতরাং ইটস আ গিফট। ঠিক আছে, একটা মানুষের কাছ থেকে এই বড় গিফটটা আমি পেয়েছি, তাই তার সম্বন্ধে আমি কোনো খারাপ কথা বলতে চাইবো না। আমাদের হয়নি একসাথে, তাই আমরা সেপারেট হয়েছি, এটাই হচ্ছে মেন। আমার শ্বশুর শাশুড়ি তারা গুরুজন, তাদেরকেও আমি কিছু বলতে, তারা হয়তো পৃথিবীতে আজকে নেই হয়তো, হোয়াট এভার। তো সবাই আমরা ভালো আছি, ভালো থাকি, এটাই মেইন জিনিস। বাট দ্য স্ট্রাগল ওয়াজ টেরিফিক। স্ট্রাগল না সবসময় টাকার জন্য হয় না, আমি এটা বলতে চাই। সামাজিক স্ট্রাগলটা অনেক বেশি। যখনই একটা মেয়ে সমাজে একা হয় একটা ছেলেকে নিয়ে, তার মধ্যে যদি সে অভিনেত্রী হবার পথ মানে খুঁজে নেয়, সে হয়তো অভিনয় শেষ করে সিরিয়াল থেকে 2:30-3টে বাড়ি ফিরছে, এবং এক গাড়ি পুরুষ তাকে ছাড়তে আসছে। তারা তো কেউ অ্যাক্টর, কেউ টেকনিশিয়ান হতেই পারে, কেউ ডিওপি। তো সেইটা পাড়াপড়শিকে বোঝানো, ওই আমি তো অনেক বছর আগেকার কথা বলছি, 15, এখন তো চেঞ্জ হয়ে গেছে জীবন অনেক। তো ওই হ্যাঁ, তো সোশ্যালি না আমি বেশি ডিস্টার্বড হয়েছি, আদার দেন আমার ফ্যামিলিগত বা ডিভোর্সের সিরিজ, তার সোশ্যাল স্টিগমাটা এত সাংঘাতিক, এখন অনেক পরিবর্তন হয়েছে। আর আমি বেঁচেছি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্সপিরেশনে। তুই পারবি, ধরো গেছি অভিনয় করতে, হবে তোর হবে, আমি পারবো। হয়তো প্রথম বছর অভিনয় করছি, দ্বিতীয় বছর পেরোলাম, তৃতীয় বছর পেরোলাম, পারবো আমি। বলছি আরে 10টা বছর তো টিকে দেখা, and it's 16 years running, I'm happy.
আমার তোমার কথা শুনে খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে ভেরি এক্সপ্রেসিভ ফেস, যাই বলছো মানে উইথ এক্সপ্রেশন, সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়। তবু লোকে তো জ্বালার পথ, তুমি এমনি বললে, খুব ভালো করেই বললে, খুব মজা করেই বললে স্ট্রাগলের কথা। আমরা বলি যখন নিজেরা আমরা স্ট্রাগল করি কিংবা স্ট্রেসে যাই, টেনশনে থাকি, এর থেকে মুক্তি পেতে উই রিকোয়ার সাম মি টাইম, এবং সেই মি টাইমটা আমি ডিফাইন করি হবি হিসেবে, যে আমরা কিছু একটা হবি পারছি যখন আমরা অন্য কিছু সব ভুলে থাকি। আমি তো, তুমি হয়তো জানো না, আমার এখানে 150তম এপিসোডে সৌমিত্রবাবু এসেছিলেন। আচ্ছা, সৌমিত্রবাবুকে জিজ্ঞেস করেছিলাম ওনার হবি কি, আমি অনেক পড়াশোনা শেষ করে এসেছিলাম ওনার ওপর, তো কিন্তু আমি এটা কোথাও পাইনি এবং আমার শোতেই পাই, পরে দেখেছি কয়েকজন জানে, ভেরি ফিউ পিপল। ওনার স্ট্রেস বাস্টার ছিল কিন্তু আঁকা, ক্যানভাসে আঁকতেন এবং সেটা ওনার স্ট্রেস বাস্টার। তোমার হবি কি? আমি যখন একটু কম বয়স ছিল, মানে ধরুন 10 বছর আগে বা 12 বছর আগে, তখন না হয়তো গান শুনতাম বা ভালো খাবার খেতাম বা বই পড়তাম, কিন্তু আমার না খুব একটা ওয়ার্কআউট করেছে, হয়তো ওইটুকুনি টাইমে করেছে, কিন্তু যত জীবনে চলতে 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 অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, এবং খুব তাড়াতাড়ি সঞ্চয় করেছি ওই অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে চ্যান্টিং। আমি মেডিটেশন বলছি না, আচ্ছা, চ্যান্টিং হেল্পস আ লট। স্ট্রেস বাস্টার হোক, মন খারাপ হোক, বিপদে পড়লে হোক, স্কেরসিটি হোক, একটা অ্যাবান্ডেন্সের মধ্যে দিয়ে দেয়। অ্যাবান্ডেন্স মানে কি, আমার এই সময় এক থালা ভাতটাই তো চাই, আমাকে তো এক হাঁড়ি ভাত দিলে লাভ নেই। তোমার স্ট্রেস বাস্টিং কিংবা হবি টাইম, হবি না বলে সেরকম হবি না, স্ট্রেস বা ইটস চ্যান্টিং। সেটা তুমি তো একটা হিন্দি থিয়েটার, তুমি থিয়েটারটা কি হিন্দিতে করো না? না, আমি একদম বাংলায় থিয়েটার করি, কিন্তু মীরাবাই এর ওপরে আমি একটা থিয়েটার করেছিলাম, ঠিক আছে? সেইটা আমি ব্যাঙ্গালোরে রিহার্সাল করতে, যেটা বললে 108টা হচ্ছে না, সেটা উরুভঙ্গম, সেটা বাংলা, মহাভারতের উপর 106 ঘন্টা হয় নাটকটা সারা রাত। ডিফিকাল্ট টু ব্যালেন্স থিয়েটার এন্ড সিরিয়াল টাইম? হ্যাঁ, একটু ডিফিকাল্ট হয়, কারণ শীতকালে তো শোটা অনেক বেশি থাকে, তখন একটু অসুবিধা হয়, কিন্তু এক সুবিধাও আছে, ওই বলে দিতে হয়, হ্যাঁ, সামহাউ আই হ্যাভ টু ম্যানেজ হুক অর ক্রুক। শোটা অত প্রবলেম হয় না, রিহার্সালটা খুব প্রবলেম হয়। Where do you see yourself? ধরো তো মানে অভিনয়ের কাজ তো করছো, একটা তো গোলস থাকে লোকে, এখন তোমার ছেলেও দাঁড়িয়ে গেছে, কাজ করছে। Where do you see yourself 5 years from now? কি করতে চাও? The world is changing so rapidly, technology is মানে changing so rapidly, মানে where do you see yourself 5 বছর বাদে কি করতে? What's your goal? 5 বছর কেন, অন্তত 1 বছর বাদে where do you want to see yourself? 5 বছর আজকাল অনেকটা টাইম। এই মুহূর্তে আমি শুধু অভিনয়ের কথাটাই বলবো, আমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অভিনয়ের কথা বলবো। প্রচুর মানুষ বসে আছে, ট্যালেন্টেড লোক কাজ করছে, কাজ করতে পারছে না, এবং প্রচুর মানুষ কাজ করছে, কেন করতে পারছে না আর কেন করছে সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমার মনে হয় একজন অভিনেত্রী হিসেবে ক্যামেরাকে ফেস করা প্রত্যেক দিন, ইফ নট প্রত্যেক দিন, অ্যাটলিস্ট মাসে 15 থেকে 20 দিন ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ অভিনয় না করার কোনো শেষ নেই, কোনটা ভালো কাজ না সবসময় নিজে বোঝা যায় না। আমি দেখেছি অনেক প্রত্যেক আর্টিস্টই হয়তো বলবে যে এই কাজটা প্রচন্ড ভালো করলাম, মানুষ নিল না। আমার মনে হয় মানুষ যতক্ষণ না তোমার কাজটা নিচ্ছে, কোনো সাকসেস নেই। হতে পারে প্রচন্ড ভালো স্ক্রিপ্ট, প্রচন্ড ভালো অভিনয়, প্রচন্ড ভালো, পাবলিক নিচ্ছে না মানে কাজটা হয়নি, সিম্পল অ্যাজ দ্যাট। এবার 100 বছর পর যখন পাবলিক নিল, সরি আমি তো 100 বছর বাঁচবো না, আমি তো আমার জীবদ্দশায় দেখে যেতে চাই। তাই আমার মনে হয় জোর করে প্রমোশন, জোর করে এগুলো কিছু হয় না। আমাদের এই ফেসবুক বা ইনস্টার মানে দৌলতে আমরা এখন ভীষণ সেলফ পাবলিসিটি শিখে গেছি, মাঝে মাঝে নিজেই হাসি যে কেন দিচ্ছি, লোকে কি দেখবে? ঠিক আছে, তো আমার মনে হয় যে 1 বছর বা 2 বছর পরে না, আমার মনে হয় ক্যামেরার সামনে আমাকে কাজ করে যেতে হবে। ঠিক আছে, আমি জাস্ট চলে আসছি প্রশ্ন, তার আগে মানে আমি পাবলিকলি বলতে চাই, আমি তো অনেক 448তম সপ্তাহ এরকম কম্পালসিভ স্পিকার আর এনজয় করে কথা বলে খুব কম অতিথি কিন্তু পেয়েছি। আমরা চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। আমি এই প্রোগ্রামটা শুরু হয়েছিল 2016 সালে 2016 2nd জুলাই, তো 8.5 বছর অতিক্রান্ত। এবং আমি প্রথম থেকেই বলেছি যে আমি সোনার বাংলা, এই প্রোগ্রামটা করার রিজনই ছিল যে আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, কিন্তু আমি বলেছিলাম আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি, আই এম ব্লেসড উইথ মেনি গুড থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আই ফিল যে আই এম ব্লেসড। তা তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি তো কলকাতাতেই পশ্চিমবঙ্গে বড় হয়েছো, যাই হয়ে থাকো, ডিভোর্স হোক, ইউ আর নাও আ সাকসেসফুল অ্যাক্টর, মাদার অফ এ সাকসেসফুল সান, you have a good enough family to fall upon. তোমার কি মনে হয় বাংলা, সোনার বাংলা করার দিকে ঠিক করে এগোচ্ছে? মানে আমার পশ্চিমবঙ্গের কথা,
দেখো, পলিটিক্যালি ডিস্টারবেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড রয়েছে। পশ্চিমবঙ্গ যে লড়াইয়ের ভেতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, শুধু তো লিডাররাই যে লড়াই করছে তা তো না, আমরা সবাই মিলে লড়াই করছি। আমরা না কেউ স্টেবল হতে পারছি না নিজের কথায়, আমরা নিজেরাই নিজেদের কথার দাম দিচ্ছি না। তো যতক্ষণ আমরা নিজেরা নিজেদের কথায় দাম দেবো, ছোট ছোট জায়গা থেকে শুরু, বড় বড় দাম দেওয়ার দরকার নেই, যে আমি আমার কথাটা রাখবো, আমার যে কাজ আমি সেটা ঠিক করে করবো, সাকসেস তো পরে হবে, আগে আমার কাজটা তো ঠিক করি যে আমার আজকে কাজ হচ্ছে আমার রাস্তার এইটুকুনি পোর্শন পরিষ্কার করে রাখা, যে আমি এই রাস্তার জমাদার, আমি এইটা পরিষ্কার করে করব, আমি অভিনেত্রী, আমার কাজটা ঠিক করে করব, আমি অমুক ডাক্তার। আমি প্রত্যেকে যদি নিজের কাজগুলো 100%ও বলছি না, 50 to 60% আমরা সমবেতভাবে করতে পারি, তাহলে তো আমরা খুব ভালো করে এগোবো। আমরা এটা বুঝতেই চাইছি না, আমরা সারাক্ষণ ব্লেম করে যাচ্ছি একজন আরেকজনকে, ঠিক আছে, এবং ট্রোল করে যাচ্ছি, আমরা সারাক্ষণ ছবি পোস্ট করে যাচ্ছি। আমি নিজেকেও ইনভলভ করছি, মানে আমি কোনো পার্টিকুলার কাউকে বলছি না, আমি নিজেও জর্জরিত এটা নিয়ে, ঠিক আছে। মাঝে মাঝে আমার নিজেরও মানে রাগ হয় যে এত ভালো করার দরকার নেই, তো আজকে তো সবার সাথে খারাপ করে কথা বলবো, তাহলে বলি না ঠিক আছে, হয়তো একজনকে ঝেড়েও দিলাম, ঠিক আছে, তাহলে না, আমার নিজের দিনটা নষ্ট হবে। তো ইটস লাইক দ্যাট। আমার মনে হয় সেটা যদি সবাই করি, উই উইল রক। তো শ্রাবণীর কথায় আমি যে প্রত্যেক দিন যে কথাটা বলি সেই কথাটা রিপিট করব। ইনফ্যাক্ট আজও সেই কথাটাই বললো, না আজ জানে না যে আমি কি বলি। আমি বলি যে সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা। ও যেটা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা যে নিজেদের কাজটা নিজেরা করে হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, অর্থাৎ হচ্ছে যে আমরা নিজেদের কাজ মানে ঘাটটা নাবি অন্যের ওপর না চড়ে, অন্যকে সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দিকে নিজের কি করার দরকার যদি করি, তাহলে বাংলা নিশ্চয়ই সোনার বাংলা। আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি। টিম জয়ের পথে সঙ্গে সুজা তার অতিথি নির্বাচন করে সাফল্যের নিরিখে, মানে the guest has to have a body of works before he comes to the show. এবং প্রত্যেকটা সপ্তাহে আমি 7 rules of success বলি, সাফল্যের 7 কাহন বলি। এই রুলসগুলো কিন্তু আমার নয়, এগুলো মনীষীদের লেখা বলা কথা, নানান কথা থেকে সেগুলো কোলেক্ট করা, এবং কোনোদিনই কিন্তু কোনো দিনেরটা কপি পেস্ট না, হয়তো কিছু পয়েন্টস হয়তো মিলে যেতে পারে, কোলেক্ট করা। তোমার কাছে আমার শেষ প্রশ্ন, your advice for success for my viewers, এবং তোমাকে বলি যে আমি গত 16.5 বছর ধরে টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর ইন সিইও হয়ে রয়েছি। তাছাড়াও আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি। আই ওয়ার্কড আউটসাইড দি কান্ট্রি অ্যান্ড ট্রাভেলড অল অ্যাক্রস দি গ্লোব। সুতরাং আমার যে এটা ইনিশিয়ালি আমার ছাত্রছাত্রীরাই আমার ভিউয়ার্স ছিল, এখন তো 8.5 বছর বা 8 থেকে আসি। সো ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। সাকসেস আমি অ্যাডভাইস দিতে পারবো না, তবে এটা আমি বিশ্বাস করি যে নিজের কাজটা নিজে ঠিক করে করে যাওয়া, এবং আমি যে কাজটা করছি সেটা মাটি কামড়ে পড়ে থাকা। তার কারণ কখনো চড়াই কখনো উতরাই, কখনো হয়তো উঠে গেলাম আবার কখনো পড়ে গেলাম, কিন্তু পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। যখন একটা পথ আমি নিয়েছি বাঁচার জন্যে এবং বাঁচানোর জন্য, আমরা তো এন্টারটেনার, হতেই তো পারে আমার একটা প্রোগ্রাম দেখে কারোর ভালো লাগবে, হয়তো ইন্টারভিউটা দেখে কেউ হয়তো ইন্সপিরেশন পেলো। তো সুতরাং আমার একটাই কাজ অ্যাজ অ্যান এন্টারটেনার, অ্যাজ অ্যান আর্টিস্ট, যে মানুষকে এন্টারটেন করা, মানুষ যাতে ভালো থাকে সেরকম কাজ করা, এবং নিজের সাকসেস যেটা হচ্ছে প্রত্যেক দিন খুব পজিটিভ মাইন্ডে প্রত্যেকটা জিনিস করা। হয়তো বাধা আসবে, খেতে ইচ্ছে করবে না, হয়তো অভিনয় সেদিন হয়তো ইচ্ছে করছে না, বাড়িতে হয়তো কিছু ক্যালামিটি, কিন্তু না, ওইটা আমি যদি কন্টিনিউয়াস যতদিন অন আর্থ রয়েছি, প্ল্যানেটে আছি, ততদিন যদি অবধি আমি করতে পারি, ইন স্পাইট অফ এভরি বিগ অ্যান্ড স্মল অবস্ট্যাকলস, আমার মনে হয় দ্যাট ইজ সাকসেস। বিকজ লিভিং আ লাইফ হ্যাপিলি এভরি ডে ইন দিস আর্থ, আজকের দিনে এই প্রযুক্তির যুগে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য সাকসেস। Yes, to me it's like that. দারুণ বলছে, লিভ এভরি ডে টু দ্য ফুল, একদম মাটি কামড়ে পড়ে থাকো till you get what you desire and enjoy whatever you get every day. You do not know যে একদিন শুলে পরের দিন আমরা উঠবো কিনা, পরের দিনে উঠবো কিনা, বেঁচে থাকবো কিনা, যেখানে শিওরিটি নেই। সে প্রত্যেক দিনের সাফল্য যদি আমরা শেয়ার করি, তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেওয়া পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটেলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলওয়েল অ্যাডভার্টাইজিং এবং কৈষ্ঠ শাহ কারুতিক অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা না।
ধন্যবাদ সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু। প্রত্যেক সপ্তাহে ডিজিটাল প্রমোশনিং এর যেটা ব্যানার্সটা দেখেন সেটা ওরা তৈরি করে, অ্যান্ড দে হ্যাভ বিন উইথ মি ফর ইয়ার্স টুগেদার। থ্যাঙ্কস টু সুদীপ অ্যান্ড সুশোভন। ধন্যবাদ দেবো দেব সেন। প্রথম, মধ্য এবং শেষে যে গানটা শোনেন সেই গানটা ডিরেক্টর অ্যান্ড কম্পোজার দেব সেন। দেব আমাদের 240তম এপিসোডে এসেছিলাম, অসম্ভব ভালো যে গানটা গিয়েছে তাকে এর পরের ধন্যবাদ তার জন্য রাঘব চট্টোপাধ্যায়, যিনি 315তম এপিসোড এসেছিলেন। এবং ধন্যবাদ দেবো ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টিজ অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমার সাথে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর এই বছরের প্রোগ্রাম দেখেছেন। আমাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে, টুইটারে সব সময় আমাকে রেফার করেছেন, আমার কাছে কখনো অফিসে এসছেন, কখনো রাস্তায় ঘাটে দেখা করেছেন, বলেছেন খুব ভালো লাগে। অ্যান্ড ইটস ফর ইয়োর ইন্সপিরেশন দ্যাট আই কিপ অন সেইং মোটিভেশনাল স্পিকার গেটস ইন্সপায়ার। ধন্যবাদ আপনাদের। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাবো এক মোটিভেশনাল শায়রি, হিন্দিতে বলতে ভাল লাগে। অ্যান্ড আজকের शायरी स्टार्ट्स नाउ। खुल जाएंगे सभी रास्ते, रुकावट से लड़ तो सही। खुल जाएंगे सभी रास्ते, रुकावट से लड़ तो सही। होगा सब कुछ हासिल मेरे दोस्त, होगा सब कुछ हासिल मेरा दोस्त। तू जिद पर आर्त सही, तू जिद पर आर्त सही, तू जिद पर आर्त सही। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়। জয়ের পথে